দর্শক, ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন বাজেট কাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কামরুল হাসান সবুজ। আজ আমরা আলোচনা করব জিডিপি প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন বিষয় নিয়ে। এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। আপনাদের দুজনকেই আমাদের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা যদি একদম প্রথমে আপনার কাছেই শুরু করি, জিডিপি প্রবৃদ্ধি উন্নয়নের মাপকাঠি আসলে সহজে বোঝার জন্য, এবং সেই জিডিপি প্রবৃদ্ধি এবার আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি 6.5% ধরে সরকার বাজেট পরিকল্পনা করছে। জিডিপি প্রবৃদ্ধি অর্জনটা আসলে কিভাবে আমাদের অর্থনীতিকে উপরে তুলে এবং সেই সম্পদ ভোগের বিষয়টা কিভাবে সামনে নিয়ে আসে? ধন্যবাদ। 6.5 না হয় যদি 8.5 হয় আরও ভালো, 10.5 হলে আরও ভালো। এই জিডিপিটা তো আসলে সামষ্টিকভাবে যত অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে সেই কর্মকাণ্ডটা বাড়ছে কি কমছে, বা কী হারে বাড়ছে কী হারে কমছে, কমে তো না বাড়ে আর কি। তো সেটা মাপ করার জন্য হলো জিডিপির এই যে ফিগারটা আমরা নেই। এখন যদি এমন হয় যে এআই দিয়ে বা রোবট দিয়ে আমরা সব কিছু করে ফেলি, তাহলে জিডিপির প্রবৃদ্ধি অনেক হবে, কিন্তু সবাই আমরা দেখবো যে আমাদের এর কর্মসংস্থান না হলে এর ভাগ পাবো না, তাই না? তো সেজন্য আমরা যখন উন্নয়ন অর্থনীতি নিয়ে কথা বলি, একটা হলো যে আমরা কি প্রডিউস করছি, কতটুকু প্রডিউস করছি সেটা ইম্পর্টেন্ট। তারপরে হলো যে এর ভাগ কে কে পাচ্ছে, সবাই পাচ্ছে কি না, তাই না? তাহলে জিডিপির প্রবৃদ্ধি দিয়ে আমরা হলো যে কতটা বড় পাই, উৎপাদন হচ্ছে, সব কিছু মিলে সেটা আমরা দেখতেছি। তারপরে এই অন্যান্য যে ডাইমেনশনগুলো আছে সেখানে গিয়ে দেখব যে সেখানে এর ভাগ কি অন্যরা পাচ্ছে কিনা, তাই না? ডেফিনেটলি পৃথিবীর সর্বত্র যখন প্রথম একটা ইন্ডিকেটর, সামষ্টিক অর্থনীতির ইন্ডিকেটর, ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর ধরা হয়, সেটা জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়। সেটা কিন্তু মাথাপিছু আয় মানে যে শাহবাগে বসে ভিক্ষা করছে, তাই না? তা আমরা যদি অর্থনীতির নিয়মে দেখি তাহলে তার কোনো আয় নেই, জিরো। তা হাত পেতে পেতে কিছু একটা তাকে নিতে হচ্ছে, তাই না? তাহলে সেখানেও দেখতে হবে যে রাষ্ট্র এই বড় পাই প্রডিউস করার পরে সেখান থেকে যারা কিনা আপনার প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের অংশ কীভাবে যাচ্ছে, বা তারা একটা রিজনেবল লাইফ লিড করার জন্য মিনিমাম পাচ্ছে। এই সম্পদ অর্জন বা জিডিপি প্রবৃদ্ধি অর্জন বর্তমান যে প্রেক্ষাপট অভ্যন্তরীণ এবং বৈশ্বিক, সেখানে আসলে অর্জনটা খুব চ্যালেঞ্জের মধ্যে পড়বে না। ডেফিনেটলি 6.5% তো প্রবৃদ্ধি হিসাবে বর্তমানে সব কিছু মিলে ভালো, কিন্তু সেটা অর্জন করা খুব কঠিন হবে, এবং সেটা অর্জিত হোক আমি চাই, আমরা সবাই চাই এর চেয়ে বেশি হোক, কিন্তু আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে এটা খুব কঠিন। এবং আমরা অন্যান্য যে আমাদের যে লক্ষ্যগুলো আছে, যেমন আমাদের এই নতুন গভর্নমেন্টের কিন্তু একটা জোর আছে যে আপনার সামাজিক সুরক্ষার পরিধি কত বাড়ানো যায়, কিন্তু সেই সুরক্ষার পরিধি বাড়াইতে গেলে, বাস্তবায়ন করতে গেলে তো আপনার অর্থায়ন লাগবে। আর বাংলাদেশের অর্থায়নের বড় জায়গা তো আপনার ট্যাক্স, আপনার যেটা আসবে, হ্যাঁ, ট্যাক্স এবং নন ট্যাক্স ইনকাম, মেনলি ট্যাক্স ইনকাম। এবার তো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেশ বাড়ানো হচ্ছে। সেটাই বলছিলাম যে যেহেতু আপনার ট্যাক্সের থেকে যে আপনার আর্নিংস হবে, মানে সরকারের যে আপনার রেভিনিউ আসবে, তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি আপনার স্লো হয়ে যায়, তাহলে আপনার ওখান থেকে ট্যাক্স কালেকশনও তো স্লো হয়ে যাবে। আর ট্যাক্স কালেকশন যদি স্লো হয়ে যায়, তাহলে আপনি চাইলেও তো বড় করতে পারছেন না। আপনি চাইলেও তো আপনার বাংলাদেশের বাইরে আপনি যদি বৈশ্বিকভাবে ফরেন সোর্স থেকে বড় করতে চান, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিমিটেশন আছে সাংঘাতিকভাবে, এবং অলরেডি আমরা যা বড় করেছি সেটা নিয়েও কিন্তু আমরা চাপে আছি। আর ভিতর থেকে যদি আপনি বড় করেন, তাহলে যেখান থেকে বড় করছেন সেখানে একটা ডাইভারশন হবে, কোনো একটা কাজ থেকে আপনি নিয়ে এসে, কোনো একটা কর্ম থেকে নিয়ে এসে আরেকটা জায়গায় আপনি ঢালবেন। যেমন আপনি যদি ব্যাংক থেকে বেশি নিতে চান, গভর্নমেন্ট যদি নিয়ে খরচ করতে চায়, তাহলে ব্যাংক থেকে আপনার যারা বেসরকারি বিনিয়োগকারী তারা আবার নেওয়ার ক্ষেত্রে ঘাটতিতে পড়বে, তাই না? স্যার, আমরা জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পথে আসলে অর্থনৈতিক কর্মকাণ্ডটি আরও বেশি কথা বলবো। একটু আপার কাছে জেনে আসি। আমরা যে সামাজিক সুরক্ষা খাতে এবার মোটামুটিভাবে আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি সেটি হচ্ছে বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে মোটামুটিভাবে 1,36,000 কোটি টাকার বেশি, 1,45,000 কোটি টাকা করা হচ্ছে, যেটা চলতি অর্থ বছরে আছে 1,16,000 কোটি টাকার কিছুটা বেশি। তো এই যে 1,45,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হচ্ছে, সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে সুবিধা ভাতার পরিমাণও বাড়ানো হচ্ছে। যেমন বিধবা ভাতা এই মুহূর্তে রয়েছে যে টাকা রয়েছে তার চেয়ে 50 টাকা বাড়ানো হচ্ছে। এই যে 50 টাকা বাড়ানো বা 650 থেকে 700 টাকা করা, এইভাবে আসলে মানুষের জীবনমান উন্নয়নে কি এটা
কোনো প্রভাব ফেলে, নাকি শুধুমাত্রই আসলে তাদেরকে দিতে চাও সেই দিতে চাও? যেহেতু গোটা বাংলাদেশ, সারা বাংলাদেশে আপনারা ঘুরে দেখেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে কথা বলেন, সেই সিনারিওটা আসলে কেমন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর জাস্ট পরশুদিনই কুষ্টিয়ার আলমডাঙ্গার কথা শুনছিলাম। তো ওখানে প্রতিবন্ধী একটা পরিবার, বাবাও প্রতিবন্ধী, ছেলেও প্রতিবন্ধী। তো তারা বলছিল যে তারা ওই 3,500 দুইজন মিলে পেয়ে, মানে মোটামুটি 10,000 টাকা পেয়ে তাদের জীবন চালাচ্ছে। এই তারা কি আর কোনো কাজের সাথে যুক্ত? ওরকম অবস্থা নেই, শুধু তাদের মাথার উপরে ছাদ আছে বা মানে পৈতৃক সম্পত্তি আছে বলে তাদের ওটা নেই। এখন আপনি 50 টাকা বাড়ালে ওখানে খুব যে একটা প্রভাব পড়বে তা তো না। সমস্যাটা হচ্ছে যে আমরা বাজেটের অঙ্কটা দেখছি বাড়ছে 1 কোটি 16 থেকে 1 কোটি 45, কিন্তু একটা জিনিস 1,45,000। হ্যাঁ, আমি জাস্ট বললাম একটা সংখ্যা। তো সেখানে আপনি দেখবেন যে 140টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে। সেই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আলাদা আলাদা করে আপনি এখানে এই এত লাখ কোটি বাড়ালেও দিন শেষে ওই 50 টাকা 100 টাকা বাড়লে যাকে দেওয়া হচ্ছে তার কতটা কার্যকারী হচ্ছে। অবশ্যই এটা তার প্রয়োজন, কিন্তু আমরা তাকে দারিদ্র্য সীমারেখায় যেন সে নিচে পড়ে না যায় সেখানে রাখার চেষ্টা করছি। কিন্তু এই মানুষগুলো প্রান্তিক বলেন, যুব বলেন, নারী বলেন, বিভিন্ন এলাকার মানুষ বলেন, তারা তো ওই আপনার কাছে দয়া দক্ষিণা চাচ্ছে না, তারা তো সুযোগ চাচ্ছে যেন তাদের জীবনটাকে গড়ে তারা সামনে নিয়ে যেতে পারে এবং দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে তো পরবর্তীতে এরকম সুযোগ হলে তো সামাজিক সুরক্ষা খাতের ব্যয়টাও কমানো সম্ভব। অবশ্যই। এবং আপনি একটু আগে যেটা বললেন, আমি আবার আপনার আগের প্রশ্ন আসি, যে বিধবাদের জন্য যে ভাতা, দেখেন বিধবাদের জন্য যে ভাতাটা সেটা গ্রাম এবং শহর এর মধ্যে কিন্তু বিশাল পার্থক্য। এবং গ্রাম ভিত্তিক হলো প্রায় 70% গ্রামে পায়, কিন্তু শহর ভিত্তিক আরবান পুয়ার তারা আবার পায় না, এবং তার জীবনে কিন্তু সমস্যা রয়েই যাচ্ছে। কেন, নারীর যে অবস্থান, তার যে সম্পদ, সব জায়গা দিয়ে যদি চিন্তা করেন, এখানে বন্টনের একটা বিষয় আছে। আর আপনাকে ওয়ান সাইজ ফিট অল করলে হবে না, আপনাকে বুঝতে হবে যে কর্মসূচিগুলোকে কার জন্যে এবং কোথায় কিভাবে আমরা প্রয়োগ করব। অঞ্চলভিত্তিক তো বিশেষ গুরুত্ব দেওয়ার খুবই দরকার। কেন, আমরা জানি যে আমাদের উপকূলে অবস্থা একরকম, তারপরে জলবায়ু পরিবর্তনের কারণে আরেকটি হলো যে এইসব এলাকায় সমতল তো আলাদা। জি, পাহাড় বলেন, সমতল বলেন, উপকূল বলেন। সমস্যা আরেকটি আছে, এখানে ইনভেস্টমেন্ট ফর ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন বা মানে সবচেয়ে বড় যেটা এগ্রিকালচার, সেখানে পর্যাপ্ত না। তো আপনি যদি ওখানে বিনিয়োগ না করেন, আমরা তো কর্মসংস্থান তৈরি করছেন না। বিনিয়োগ করলে আপনার এই সুরক্ষার যে ব্যবস্থাটা আপনি নিচ্ছেন, একটা সময় বেঁধে নিতে হবে, এর পরের উত্তরণ দেখতে হবে এবং কোথায় নিয়ে যেতে চান সেই বিষয়টা বারবার আসতে হবে। আমরা সাধুবাদ জানাই যে ওনারা ফ্যামিলি কার্ড করছেন, কৃষি কার্ড করছেন, কিন্তু দেখতে হবে এটা মনিটরিংটা এবং এটা কারা পাচ্ছে। আসলেও এখানে যেন কোনো রকম প্রভাব খাটিয়ে যে যার প্রাপ্য তাকে বাদ দিয়ে অন্যদের না দেওয়া হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কারাপশন, তারপরে আপনার এই নেওয়ার জন্যে আপনি 2,500 টাকা নেওয়ার জন্যে আউট অফ পকেট যদি 500 টাকা দিয়ে আসেন, 2,500 টাকা সরকার বলছে আর আমি পাচ্ছি 2,000 টাকা। প্রথমেই তো এখানে একটা প্রবণতাটা কি আপনাদের চোখে কমেছে মনে হয়? কমেছে বলতে আমি যেটা জানি যে এই সমস্যাটা খুবই দৃঢ় এবং গভীরে, এবং এখন না বাড়াটা মানে এটা তো ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে, মানে এটা আছে, মেনে নিয়েছে, এবং আপনি যদি সেই কর্মকর্তা হন যার কাছ থেকে আমার নিতে হবে, সে ধরেই নিচ্ছে যে এটা চালু থাকবে, এই প্র্যাকটিসটাই জায়েজ এবং আপনি সেটা করবেন। কাঠামোর মধ্যে ওরকম সেই কাঠামোগত সংস্কার তো সবারই প্রত্যাশা। স্যার যেটা বলছিলেন যে আসলে সামাজিক সুরক্ষা কিংবা যে কোনো খাতের ব্যয়ে আসলে উপার্জনের তো আয়ের তো পথ উন্মুক্ত করতে হবে, বাড়াতে হবে। তো সেই জায়গা থেকে আসলে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনই হোক কিংবা আমাদের সমৃদ্ধি বা টেকসই উন্নয়নের জন্যই হোক, সেইটি আসলে অর্জন করতে গেলে আমাদের আসলে কোন দিকটা বেশি ফোকাস করা উচিত এবং গতানুগতিক হয়ে আসছে আসলে কি? আপনার বাংলাদেশে যদি আমরা মানে এখন রাফলি বিবিএসের যে স্ট্যাটিস্টিক্স আর কি,
এর থেকে একটুখানি পভার্টি যদি বেশি ধরে নিয়ে 25% যদি আমরা দারিদ্র্যের হার ধরি, তারপরে তো আমাদের 4.5 কোটি মানুষকে সাপোর্ট দিতে হবে, তাই না? তো 4.5 কোটি মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য যে পরিমাণ যদি আপনি পর্যাপ্ত সাপোর্ট দিতে চান, সেই পরিমাণ রিসোর্স তো থাকতে হবে। এরপরে রিসোর্স থাকার পরে যেটা আপা বললেন যে সঠিকভাবে পৌঁছায় কিনা। এখন আমরা যখন বলছি সেফটি নেট মানে কি, ধরেন একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ করছে, কানিশ একটা জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে কাজ করছে, পিছনে একটা নেট দেওয়া আছে, যদি কোনো কারণে পা ফসকে যায় নেটটা সেভ করে ধরবে। কিন্তু ওই সাপোর্টটা তো লাগবে, মেইন যে জায়গাটা দাঁড়ায় থাকবে সেই সাপোর্টটা থাকার পরে না আপনি সেফটি নেট দিবেন। আর যদি এমন হয় যে ওখানে আপনার দাঁড়ানোর মতো জায়গা নেই, তাহলে কী হবে, সারাক্ষণ এসে পড়তে থাকবে। তো যে কথাটা আপা বলছিলেন যে পর্যাপ্ত যদি কর্মসংস্থান না হয়, এরা নিজেরা যদি আপনার প্রোডাক্টিভ যে অ্যাক্টিভিটিস প্রান্তিক মানুষগুলো যদি সেটা না করতে পারে, তাহলে আপনি সেফটি নেট আপনি যদি অত বেশি দিতে চান, সেই স্পেস আমাদের নাই। আর এখন যেটা দিবেন সেটা দিয়ে আপনি তাকে রিজনেবল লাইফ দিতে পারবেন না। এখন যে ব্যাপারটা আপনি বললেন যে হ্যাঁ, কর্মসংস্থান করতে হবে। কর্মসংস্থান করতে গেলে একটা বিষয় হলো যে আপনি যদি ফর্মাল সেক্টরে কর্মসংস্থান করতে চান, যে কোনো একটা বিনিয়োগ করতে গেলে তার যে প্রোডাক্ট, তারপরে সেটা আপনার ডেভেলপ করবেন, গভর্নমেন্টের যে আপনার সব উইং সেগুলো ক্লিয়ারেন্স লাগবে, তারপরে এনার্জি থেকে শুরু করে সব কিছুই লাগবে, সেটা আপনার বছর বছর লেগে যায়। কিন্তু ইনফর্মাল সেক্টরে যে অ্যাক্টিভিটিসগুলো আছে, আমরা গ্রামে গঞ্জে যেগুলো দেখি হচ্ছে, ঠিক আছে, তো সেখানে আপনি চাইলেই দেখা গেছে কি যা আছে এর মধ্যে যদি আপনি মানে বিভিন্ন মেকানিজমে যদি আপনি সেখানে সাপোর্ট দিতে পারেন। এখন আমি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির প্রধান হিসেবে আমি যেটা বলতে পারি, সেটা আমি দেখেছি যে গত ফিসক্যাল ইয়ারে বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি হয়েছে কত 6.5% মতো রাফলি, কিন্তু তার 50% বেশি হয়েছে আপনার হলো গিয়ে আপনার এই যে মাইক্রো ক্রেডিট খাতে। তাহলে ওই গ্রামে গঞ্জে এই আপামর জনসাধারণ যারা কিনা আপনার প্রান্তিক, যারা কিনা যাদের অ্যাক্সেস টু আপনার মানে ফাইন্যান্স মানে এত ইজি না, তো যারা কিনা আপনার কোলাটেরাল দিতে পারে না, তাদের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে ইনফর্মাল কাজের ক্ষেত্রে যদি আমরা অনেক বেশি মানি ইনজেক্ট করতে পারি, এবং আপনি দেখেন ব্যাংক থেকে এত টাকা বের হয়ে গেল, দেশ থেকে বের হয়ে গেল, ওই প্রান্তিক মানুষগুলো যদি ফেলও করে, তারা যদি কনজিউম ভোগও করে ফেলে, তারপরেও দেখবেন যে এটা সেফটি নেটের মতো কোনো না কোনো একটা জায়গায় কাজে লেগেছে। তা আমার কথা হলো যে মেন স্ট্রিম ব্যাঙ্কগুলো যেভাবে বড় করে সেই টাকাটা যেভাবে আপনার বড় আপনার দেখা যাচ্ছে কি যে যারা লোনই তাদেরকে টাকা দিয়েছে, মানে উদ্দেশ্য ছিল যে তারা বিনিয়োগ করবে এবং এই বিনিয়োগের ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি হবে অনেক মানুষের। কিন্তু যে পরিমাণ টাকা বের হয়ে গিয়েছে প্রত্যাশিত লেভেলে কিন্তু কর্মসংস্থান তৈরি হয় নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি 10,000, 15,000, 20,000 টাকা করে যদি আপনি অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে ইয়েটা আছে, যেই উইন্ডোটা আছে, যদি সেখানে আপনি এই প্রান্তিক মানুষগুলোকে দিতে পারেন, এই জায়গায় আমার কাছে মনে হয় খুব সহজেই কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আপা, স্যার যেটি বলছিলেন যে আসলে কর্মসংস্থান এবং প্রান্তিক মানসিক আসলে সমান সুযোগ দিয়ে সেই সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া, আমরা সবসময় আসলে বলেও থাকি আসলে কেউ পিছিয়ে থাকবে না। সেই জায়গা থেকে অঞ্চল ভিত্তিক কোনো কর্ম পরিকল্পনা নেওয়া যায় যেভাবে আসলে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ ব্যয়টা আসলে বিনিয়োগে রূপান্তর করা সম্ভব? আমার তো মনে হয় অবশ্যই সম্ভব। কেন, আপনি যদি আপনার অঞ্চলগুলোকে বুঝেন, যেমন আমরা একেবারে সাধারণ মানুষের সঙ্গে কাজ করি, যখন আমরা কাজ করতে যাই ওনাদের সঙ্গে আমরা বসে আলাপ আলোচনা করি, ওনাদের কি আছে, ওনার ক্যাপাসিটি কি, ওনার ওখানে কি মজুদ আছে এবং এইগুলো নিয়ে কিভাবে তারা এগোবে, তাই না? প্রথম কাজ কিন্তু সেটা। তো আমার পরিকল্পনা তো আমি যদি ঢাকায় বসে করে নেই এবং আমি সবার জন্য, যেটা আমি একটু আগেও বললাম, একই ধরনের ওয়ান সাইজ ফিট অল করে নেই, আমি তো সেই সুযোগটা রাখছি না। এখানে কনসালটেশন খুব দরকার। কনসালটেশনের পাশাপাশি আপনাকে অঞ্চলে কি আছে, এখানে কোন জায়গায় বিনিয়োগ করলে সেখান থেকে আপনি কিছু নিয়ে আসতে পারবেন সেটা বুঝতে হবে, জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা বুঝতে হবে, এবং দেখতে হবে যে এখানে যুব নারী এদেরকে আমরা তাদের জন্য কাজ তৈরি করে দিচ্ছি কিনা। আমরা শুধু যদি মনে করি যে আমি তাকে একটা ভাতা দিয়ে দিলাম, সে ভাতাটা নিয়ে বাড়ি চলে গেল, তারপর কি, ওটা দিয়ে সে না হয় চাল ডাল কিছু কিনলো, কিন্তু ও সারাটা দিন, সারাটা সপ্তাহ, মাস কিভাবে চালাবে? সো আপনাকে যখন ভাতা দিবেন বা আপনি তাকে সহযোগিতা করবেন, আপনার পাশাপাশি একটা পরিকল্পনা থাকতে হবে যে তাকে এখান থেকে গ্র্যাজুয়েট করে, এই দারিদ্রতা থেকে বের করে, তাকে আমার দেশের কর্মসংস্থানে, কাজে, যে কোনো, সেটা জলবায়ু পরিবর্তনের মোকাবেলার জন্য তাকে প্রস্তুত করা, এমন সব ধরনের আজকের সমাজে, আজকের অর্থনীতিতে যেটা প্রয়োজন সেই ধরনের কাজ তাকে নিয়ে শেখানো,
দক্ষতা তৈরি করা, কেন এখন আমরা বারবার বলছি গ্রিন স্কিলস দরকার। আপনাকে এখন দেখেন এনার্জি ক্রাইসিসের জন্য এই যে তেল বন্ধ হয়ে গেল বা বেড়ে গেল, এইটার জন্য কিন্তু আমরা আগেও প্রস্তুতি নিতে পারতাম জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে। এখন তো আমরা একটা ধাক্কা খেলামই যে তেলের দাম বেড়ে গেল। তো এই যুবদেরকে আমরা তৈরি করা। আরেকটি জিনিস হলো আমাদের দেশ থেকে যারা বিদেশে যায় তারা সবাই মাইগ্রেন্ট ওয়ার্কার, তারা যখন টাকা পাঠায় তাদেরকে কোনো প্ল্যান দেওয়া হয় না। তারা কিন্তু টাকাটা আসার পরে জমি জামা এখানেই হচ্ছে, ম্যানুফ্যাকচারিং, প্রোডাক্টিভ সেক্টরে, ইনফর্মাল সেক্টরে। আমাদের ছেলেরা মেয়েরা আজকে আপনি দেখেন কত ছেলেমেয়েরা স্টার্ট আপ করছে, কত ছেলেমেয়েরা ইনফর্মাল সেক্টরে কাজ করছে। ওখানে সরকারের গাইডলাইন বা বিনিয়োগ কোনোটাই নাই। স্যার, আমরা আপনার কাছে যদি এবার জানি যে আমাদের অর্থনীতির আকার বাড়ছে, আমরা এলডিসি থেকে বের হয়ে যাব, আমরা 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন একটা অর্থনীতির আকার পেতে যাচ্ছি। তো অর্থনীতি বড় হচ্ছে, জনসংখ্যাও বাড়ছে, একই সাথে সাথে সামাজিক সুরক্ষা খাতের সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হচ্ছে। এটি কি আসলে কোথাও কোনো ছন্দপতনের ফল? মানে সামাজিক সুরক্ষা, আমরা যখন উন্নত হচ্ছি, আমরা যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে হিসেবে তো জিডিপি বাড়ছে বলা যায়, সেই জায়গা থেকে আসলে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়াতে হচ্ছে না। এটা আপনার একটাই মনে রাখতে হবে যে আপনি আমার থেকে 10 মাইল আগে আছেন, আপনি দৌড়াচ্ছেন 6 মাইল বেগে। আমি আপনার থেকে 10 মাইল পিছিয়ে আছি, আমি দৌড়াচ্ছি 5 মাইল বেগে। আমিও সামনে যাচ্ছি, আপনিও সামনে যাচ্ছেন। তো আলটিমেটলি কী হচ্ছে, আপনার সাথে ডিফারেন্স কিন্তু আমার 10 মাইল থেকে বাড়ছে আর আস্তে আস্তে, তাই না? এখন আপনি যদি 71-এর দিকে আপনি যদি ব্যাক করেন, কিছু স্ন্যাপশট নেন মানুষের যে হাউসগুলি ছিল, তাদের ম্যাটেরিয়াল কী ছিল, যদি আপনি ল্যান্ডস্কেপগুলো আপনি দেখেন কীভাবে চেঞ্জ হয়েছে মানুষের। আমি একসময় দেখেছি ছোটোবেলায় যে আমাদের দাদা নানা ছিল, কাজ করতো যখন ওই ন্যাংটি পরে কাজ করতো। তো সেখান থেকে আপনি যদি দেখেন যে ওভার টাইম কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। প্রশ্ন হলো, উন্নয়ন তো হয়েছে, এখন আরও বেশি হতে পারতো, আরও বেশি হওয়ার ক্ষেত্রে কী করণীয় সেই বিষয়টা। এখন আপনার দেখা গেছে যে সেখানে আপনি এখন দেখেন, আপনি একসময় কী ছিল আপনার গ্রামেগঞ্জে কাজের লোকের জন্য কোনো মানে অনেক লোক জটলা হতো যে কাজ করার জন্য, এখন কিন্তু অপশন তৈরি হয়েছে। কিন্তু কথা হলো যে আমার যদি স্কিল ভালো না হয়, আমরা যারা বাইরে পাঠাচ্ছি সবাই কিন্তু আনস্কিল, ফলে আমার প্রোডাক্টিভিটি আমি যা ভ্যালু ক্রিয়েট করি তার থেকে বেশি তো আমাকে কেউ পে করবে না, তাতে কম পে করবে। ফলে মানুষগুলোকে আরও বেটার স্কিল করতে হবে, সে জায়গাটা আমরা ফিল করেছি, তাই না? যে কোনো একটা এন্টারপ্রেনিয়র কতটুক পে করবে। স্যার, আপনাদের কর্মসূচির আওতায় এভাবে কি বিশেষভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? এটা তো মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে যখন একটা ঋণ দেওয়া হয়, ঋণ দেওয়ার ক্ষেত্রে যেটা আপা একটু আগে টাচ করেছেন, সেটা হলো প্রত্যেকটা এরিয়াতে যে মানুষটা তার আসলে কী স্কিল আছে, কোন জায়গায় তার দক্ষতা আছে, সেখানে কোন ধরনের মার্কেট আছে, গ্যাপ আছে কিনা, এবং কোনটা সে ইউটিলাইজ করতে পারবে, তাই না? তাহলে সেইগুলো দেখে তারপরে তাকে কিছু স্কোপ দেওয়া হয়। কিন্তু হিউজ ডিমান্ড যদি না থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু আছে তারা প্রডিউস করছে কিন্তু সেই প্রডিউসগুলোর সঠিক মানে মূল্য পাচ্ছে না, দাম পাচ্ছে না। কারণ আমরা কিন্তু সামষ্টিকভাবে কিন্তু আমাদের প্রাইস স্ট্যাবিলিটি কিন্তু বাংলাদেশে একটা বড় প্রবলেম, মানে যারা কৃষির সাথে জড়িত। এক বছর আমরা 60-70 টাকা কেজি আমরা আলু খেলাম, এর পরের বছর কী হলো, আলুর দাম নেমে আসলো কত 5-6 টাকা 7 টাকা কেজি। তো এরকম যদি আপনার দেখা যাচ্ছে কি ইনস্টেবিলিটি থাকে, তাহলে ওই যারা কৃষির সাথে জড়িত, যারা প্রান্তিক যে কর্মকাণ্ড তাদের সাথে জড়িত, সেখানে কিন্তু স্ট্যাবিলিটিটা নাই। এখন সেই স্ট্যাবিলিটি তো তারা আনতে পারবে না, সেটা আনতে হবে আমার সামষ্টিক অর্থনীতির যে পলিসি, সেই পলিসির উপর নির্ভর করবে। এখন আপনি দেখেন যে আপনি একটু টাচ করেছেন যে আপনি যদি ঢাকা শহরে আপনি দেখেন, একবার যদি আপনি হাওড়ে বন্যা হয়ে আপনার দেখা যাচ্ছে কি বাঁধ ভেঙে গিয়েছে, অনেক ফসল নষ্ট হয়েছে, পরে কি অনেকে দেখবেন ঢাকা শহরে চলে এসছে। ঢাকা শহরে যে আপনি এত রিক্সা দেখছেন, অটো রিক্সা, হ্যাঁ, আপনি এত কিছু দেখছেন, মোটরসাইকেল, কেন? কারণ ওই যে আপনার যেখানে আপনার এই যে ভাঙন ধরেছে, যেখানে আপনার এই যে ক্লাইমেট চেঞ্জের যে প্রবলেম হয়েছে, সেখান থেকে মানুষ কিন্তু ঢাকা শহরে চলে আসছে। ফলে একসময় যারা কিনা আপনার দেখেন ক্লাইমেট এরিয়াতে তারা ব্যাংকে গিয়ে ঋণ নিতে পারতো, যখন আপনার সব কিছু অ্যাসেটে চলে গেছে, তখন যে কোলাটেরাল দিয়ে যে আপনার ঋণ নিবে সেটা করতে পারছে না। সেখানে আপনার ইনফর্মাল সেক্টরে যে ঋণগুলো সেখানে গিয়ে খানিকটা হেল্প করে। এইখানে আর একটু জানতে চাই স্যার, যে আয় বৈষম্যটা আছে, সেই আয় বৈষম্যটা বৃদ্ধির জন্য কি কোনো যারা বেশি আয় করছেন সেই ক্ষেত্রে কি অনৈতিক কর্মকাণ্ড, অসৎ কর্মকাণ্ড এভাবে হচ্ছে? কারণ সম্পদের বন্টনটা আসলে যারা আয় করছেন তাদের ভেতরেই থাকছে, তারা আসলে এই আয়টা এখানে কি কোনো... আপনি একটা খেয়াল করেন যে বাংলাদেশের এগ্রিকালচারে কী হয়েছে, অনেক লোক কিন্তু কৃষি থেকে আপনার শহরে চলে আসছে, এবং অনেকেই আপনার বাইরে কিন্তু মাইগ্রেট করে গিয়েছে, মিডল ইস্টে অন্য জায়গায় গিয়েছে।
তারপরে কি আমাদের কৃষি উৎপাদন কমেছে? কমে নাই, বরং বেড়েছে। কেন বেড়েছে? কারণ আমরা বলি ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, ছদ্মবেশী। 1 বিঘা জমি আছে, একজন কাজ করলে হয় 5 ভাই কাজ করছে, 5 জনকে আমরা এমপ্লয় ধরে নিচ্ছি। আসলে তারা একজন দরকার, তাই না? তো যে কোনো একটা ইকোনমিতে যদি সারপ্লাস লেবার থাকে, তখন কি হয়? সারপ্লাস লেবার থাকলে তখন আপনার যদি জব কম থাকে, তাহলে তাদেরকে আমি কম পে করে পারি। হ্যাঁ, আপনি চীনে দেখবেন আপনার কী হয়েছে, চীনে আপনার এখন এত বেশি লেবারের ডিমান্ড তৈরি হয়েছে। এখন চিন্তা করছে বাংলাদেশ থেকে আমরা লোয়ার এন্ডে গার্মেন্টস চীনে এক্সপোর্ট করতে পারবো। কেন? কারণ ওদের লেবার কস্ট অনেক বেড়ে গেছে, আমাদের লেবার কস্ট স্টিল অনেক কম। আমি কি ওনার কাছে একটা প্রশ্ন রাখতে পারি? Sure. আমার খুব জানতে ইচ্ছা করে, এত বছরে 50 বছর এখন পর্যন্ত ওনার মিনিমাম ওয়েজ এটা ফিক্স করতে পারলাম না। হ্যাঁ, এবং আপনি যেটা বললেন যে ফ্ল্যাকচুয়েশনের কারণে দিনমজুর বা কৃষি কাজে যারা আছে তারা কেউ 450 টাকা দিচ্ছে, কেউ 700 টাকা দিচ্ছে, এবং নারী যদি হয় তার তো আরও অর্ধেক। এটা তো একটা পলিসি, এবং এটা কি সম্ভব না এটা করা? এক। আর দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন এগ্রিকালচার থেকে সরে গেছে, ক্ষুদ্র চাষি কিন্তু সরে যাচ্ছে, কর্পোরেট চাষি কিন্তু চলে যাচ্ছে। এখন দেখেন আপনি কত বড় বড় কর্পোরেট হাউস, তারা কিন্তু এখন কৃষিকাজে, এবং সেখানে কি ক্ষুদ্র চাষি কোনো সুবিধা পাচ্ছে? আপনার প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো আমরা মিনিমাম ওয়েজ তো দিব, তাই না? আমরা যে আরএনজি এক্সপোর্ট করছি, আমাদের সুবিধাটা কোথায়? অন্যান্য দেশের সাথে আমাদের চিপ লেবার, ঠিক আছে, তারপরে তো এতদিন ঝগড়া করে আমরা এটা বাড়াতে পেরেছি। তো চিপ, আপনি যদি লেবারের প্রোডাক্টিভিটি বাড়াতে পারতেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা এটা পুশ করতে পারতাম। কিন্তু প্রোডাক্টিভিটি না বাড়লে হয় কি, যে যারা কিনা আপনার কর্পোরেট সেক্টরে আছে, যারা কিনা আপনার মালিকরা আছে, তাদেরও তো দেখা যাচ্ছে কি আপনার ওই ডিফারেন্সটা থাকলে তারা হয়তো ওয়েস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কম্প্রোমাইজ করতে বাধ্য হতো, যে হ্যাঁ আয় দিতে হবে। আমি প্রথমেই যেটা বলছিলাম যে স্কিল যদি না বাড়াইতে পারেন, তাহলে আমরা কি আমাদের একটা আনস্কিল লেবার শুধুমাত্র মেশিনটা চালাইতে পারে, তাকে একটু কিছু টুকটাক স্কিল দিলাম, মিনিমাম স্কিল, তাই না? তো স্কিল না বাড়াইতে পারলে, প্রোডাক্টিভিটি না বাড়াইতে পারলে আপনি ওয়েজ উপরে এনশিওর করতে পারবেন না। এটা একটা বিষয়। তারপর আপনি দেখবেন যে ওভারটাইম বাড়ছে, কিন্তু বাড়লেও তো ওভারটাইম তো আপনার সব কিছুর জীবনযাত্রা ব্যয় বাড়ছে, তাই না? আর পরে যে প্রশ্ন আপনি করলেন ক্ষুদ্র চাষি, আপনি যদি কমার্শিয়াল এগ্রিকালচার করতে চান, মেকানাইজ করতে চান, তাহলে এই যে ছোটো ছোটো আপনার প্লট, এই দিয়ে আমরা দেখছি ইম্পসিবল, করা সম্ভব না। তাহলে এই যে আপনার ক্ষুদ্র চাষি যারা, যারা সাবসিস্টেন্স প্রান্তিক ফার্মার যারা, আপনি দেখেন একেবারে আমি একটু আগে বললাম যে প্রাইস ইনস্টেবিলিটি এত বেশি, ফলে একটা বছর যদি আপনার কোনো কারণে দেখা যাচ্ছে কি প্রাইসটা ফল করে, আবার দেখা যাচ্ছে আপনার আছে, আপনার শখ আছে, আপনার টাইমের শখ, অন্যান্য ইয়ে আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার ফসলই আপনার নাই। জি, এই জিনিসগুলো একটা হলো আপনার প্রোডাকশনের শখ, রিস্ক, ঝুঁকি, আর একটা হলো আপনার মনে করেন যে প্রাইসের ঝুঁকি। এই দুইটা ঝুঁকির ক্ষেত্রে কিন্তু আপনার সারাক্ষণ তারা সাফার করছে। তো সেখানে আপনার যেটা ইন্ডিয়াতে চেষ্টা করেছে, ইন্ডিয়াতে পারে নাই, যে যদি আপনার মেকানাইজড কমার্শিয়াল ওয়েতে যদি আপনার চাষ করা যায়, যদি এটাকে ম্যানেজ করা যায়, প্রশ্ন আসে তাহলে ক্ষুদ্র চাষি যাবে কোথায়? স্যার, আমরা একদম শেষের দিকে আসছি। এই ক্ষুদ্র চাষি আসলে যাবে কোথায়, সেটা ধরে আপনার কাছে একদম শেষ জানতে চাই। আমরা মিনিট খানেক সময় আছে, 30 সেকেন্ডস, যে এই ক্ষুদ্র চাষিদের জন্য কিভাবে আসলে তাদেরকে সুরক্ষিত করা যায়, তাদের আয়ের পথটা উন্মুক্ত রেখে? একটা হলো যে পলিসি লাগবে, কিন্তু দ্বিতীয়ত হলো কোঅপারেটিভ। পৃথিবীতে যখন আপনি প্রাইভেট সেক্টর কর্পোরেটকে তো আপনি বন্ধ করবেন না, কিন্তু আপনি যদি কোঅপারেটিভ, ক্ষুদ্র চাষিদের কোঅপারেটিভ করে দেন, অন্তত তাদের জন্য কিছুটা সেফটি নেট এবং সিকিউরিটি থাকবে, এবং তারা যখন একত্রিত হয়ে, তখন জমিটা বড় হবে, কাজটার সুযোগ হবে, এবং তাদের বার্গেনিং পাওয়ার বাড়বে, তাদের মার্কেটিং করার সুযোগ থাকবে নানানভাবে। আপনাকে 30 সেকেন্ডে বলা, বাট এখানে পলিসি, কোঅর্ডিনেশন, এবং সবচেয়ে বড় জিনিস হলো রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, যে এই মানুষগুলোর জন্যে কাজ করতে চায়। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদের এই বিশেষ আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন বাজেটকাস্ট আগামী 10 জুন পর্যন্ত একই সময়ে হাজির হব ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।